সবাইকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে জৈব যৌগের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস দিতে যাচ্ছি। যে টপিকটি বাছাই করেছি সেটা হলো ওজনীকরণ। তোমরা অলরেডি অনেকেই ওজনীকরণ বিক্রিয়ার সাথে পরিচিত হয়ে গেছো। সো এটা হয়তো বা কঠিনও লাগতে পারে, কিন্তু আজকের ক্লাসটি দেখার পর আশা করি তোমাদের এই টপিকটি খুবই সহজ লাগবে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। সো আমরা দেরি না করে ওজনীকরণ প্রক্রিয়াটি দেখি। ওজনীকরণ বলতে মূলত বোঝাচ্ছে এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া। যেমন ধরো আমরা অ্যালকিন বা অ্যালকাইন জাতীয় কোনো যৌগের সাথে যদি ওজন গ্যাসের বিক্রিয়া ঘটাই, তাহলে দুইটি ধাপের মাধ্যমে মূলত কিছু যৌগ তৈরি হয়। যেহেতু এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া, তাই এই বিক্রিয়াটিকে ওজনীকরণ বলা হয়। তাহলে আমরা ওজনীকরণ বিক্রিয়ার জন্য প্রথমে একটি যৌগ বাছাই করতে পারি, সেটি হলো CH3CH2। তোমরা নিশ্চয়ই এই যৌগটির সাথে পরিচিত। যৌগটির নাম কি? প্রোপিন। ওকে, যেহেতু এখানে ডাবল বন্ড আছে এবং 3টি কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাই এটাকে আমরা প্রোপিন বলতে পারি। এই প্রোপিনের সাথে আমরা যদি ওজন গ্যাসের সংযুক্তি ঘটাই, দেখতে পাচ্ছ যে O3, যেটাকে আমরা বলি ওজন গ্যাস, তাহলে কি ঘটবে? এখানে একটা ইন্টারমিডিয়েট একটা যৌগ পাবা। ইন্টারমিডিয়েট যৌগ বলতে মূলত বোঝাচ্ছে অন্তর্বর্তী একটি যৌগ। যেমন তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ো সবাই, এটা না স্কুল না ইউনিভার্সিটি। স্কুল ইউনিভার্সিটির মাঝামাঝি একটা ক্লাস, যেটাকে আমরা বলি কলেজ, ইন্টারমিডিয়েট বলি। সো এখানে অন্তর্বর্তী অস্থায়ী একটা যৌগ পাবা, যেটাকে আমরা বলছি অন্তর্বর্তী যৌগ। এটা অস্থায়ী। আমরা যদি প্রোটিনটাকে এভাবে লেখার চেষ্টা করি, এখন CH, এখানে CH2, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাবল বন্ডটা আমি কিন্তু লিখিনি। CH2 এভাবে আছে এবং হাইড্রোজেনটাকে আমি কৌশলগত কারণে এখানে লিখেছি। এবং ওজন গ্যাসটাকে আমরা যদি যুক্ত করি, যেহেতু 3টা অক্সিজেন আছে, তোমরা জাস্ট খেয়াল করবে যে এখানে অক্সিজেনের প্রত্যেকটি হাত ফুলফিল হয়েছে কিনা। আমরা 3টি অক্সিজেনকে, মানে এক অণু ওজন গ্যাসে 3টি অক্সিজেন পরমাণু আছে, 3টি অক্সিজেনই কিন্তু আমি লিখেছি। এবং দেখো এখানে অক্সিজেনের, আমরা জানি যে অক্সিজেন ডাবল বন্ড তৈরি করতে পারে এবং অক্সিজেনের যোজনী 2 অক্সিজেনের দ্বিবন্ধন তৈরি করতে পারে। তাই দেখো এখানে একটি বন্ধন এবং এখানে একটি বন্ধন, এবং প্রত্যেকটা অক্সিজেনেরই এভাবে কিন্তু 2টি করে বন্ধন কিন্তু ফুলফিল হয়েছে। তার মানে আমরা এটা একটা অস্থায়ী যৌগ পেলাম। এটাকে বলা হয় অ্যালকিন ওজোনাইড। যেহেতু ওজন গ্যাস এবং অ্যালকিনের সমন্বয়ে এটি গঠিত, তাই এটাকে অ্যালকিন ওজোনাইড বলা যায়। এবং পরবর্তীতে আমরা যদি জিঙ্কের উপস্থিতি ঘটাই, সাথে পানির যদি উপস্থিতি থাকে, তাহলে কি হতে পারে? আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি CH2O আছে এখানে। এইটা থেকে একটা যৌগ আমরা ইমাজিন করতে পারি, সেটা হলো HCHO। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, হাইড্রোজেন এখানে 2টি আছে, এখানেও কিন্তু 2টি আছে, কার্বন এখানে একটি এবং এখানেও কার্বন একটি, অক্সিজেন যথারীতি একটি আছে, এখানেও একটি আছে। সো তোমরা দেখতে পাচ্ছ CH2O কে আমরা কি একটা ফর্ম করতে পারি, সেটা হলো কি মিথানেল। যেহেতু এখানে বেসিক্যালি অ্যালডিহাইড আছে এবং এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাই আমরা এই যৌগটিকে কি বলতে পারি? মিথানেল। ওকে, এবং আরেকটি যৌগ তৈরি হয়, আমরা যদি এই পাশটা একটু খেয়াল করি, যেটা হলো CH3। তোমরা H3CO লিখতে পারো, তারপর CHO, মানে এটা আমরা একটু গুছিয়ে লিখলাম, আর কিছু না। তাহলে CH3CHO, নতুন আরেকটা যৌগ পেলাম, সেটা হলো কি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। দ্যাট মিন্স এটা কি ইথানেল। এবং এখানে দেখতে পাচ্ছি যে এটা যেহেতু পানির উপস্থিতিতে হয়েছে বিক্রিয়াটি, এখানে জিঙ্ক আছে এবং এখানে একটি অক্সিজেন অবশিষ্ট আছে। এই জিঙ্ক আর অক্সিজেন মিলে কি হয়ে যেতে পারে? জিঙ্ক অক্সাইড। তার মানে আমরা বেসিক 2টা যৌগ, যেটা আমাদের কি পয়েন্ট বলতে পারি, একটি হলো মিথানেল এবং একটি হলো ইথানেল। এবং একটু পর যে বিক্রিয়াটি লিখবো তার সাথে এটার কতটা মিল আছে তোমরা একটু খেয়াল করবে। আমরা ফার্স্টে কি করলাম, এখানে প্রোপিন নিলাম, প্রোপিনের সাথে ওজন গ্যাসের যুক্ত করলাম এবং এখানে অ্যালকিন ওজোনাইড নামে একটি অস্থায়ী যৌগ পেলাম। এবং তোমরা অক্সিজেনের উপস্থিতিটা দেখতেই পাচ্ছ কিভাবে এখানে ফর্ম করেছে। এবং পরবর্তীতে জিঙ্কের উপস্থিতি ঘটালাম বিক্রিয়া করতে পানির উপস্থিতিতে, এবং পার্মানেন্টলি কিছু যৌগ তৈরি হলো, যেটা হলো মিথানেল এবং ইথানেল, এবং অবশিষ্ট হিসেবে জিঙ্ক অক্সাইডও পেলাম। তো এইভাবে মূলত ওজনীকরণ বিক্রিয়াটি হয়ে থাকে। আমরা আরও কিছু বিক্রিয়া দেখবো আজকে, তো তোমরা অবশ্যই তুলে নিবে এগুলা। প্রোপিনের সাথে আমি বিক্রিয়াটি এখন যেটা করব সেটির সাথে তোমরা এই বিক্রিয়াটি কম্পেয়ার করে নিবে। আমরা কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটি করলাম সেটি ছিল প্রোপিনের সাথে। এখন আমরা যদি
বিউটিন নেই, তাহলে দেখো কোনো পার্থক্য লক্ষ্য করা যায় কিনা। আসলে কোনো পার্থক্যই হবে না, আমরা সেটাই বোঝাতে চাচ্ছি মূলত। এখানে যেহেতু ডাবল বন্ড আছে এবং 4 কার্বন বিশিষ্ট ডাবল বন্ড যৌগ আছে, যেটিকে আমরা বলতে পারি বিউটিন। তো এই বিউটিনের সাথে আমরা যদি ওজোন গ্যাসের সংযুক্তি ঘটাই তাহলে কি হবে? সিমিলার ঘটনাই ঘটবে। CH3 CH2 CH, এই ডাবল বন্ডটা আমরা যদি এভাবে যৌগটিকে লিখি এবং ডাবল বন্ডটা কিন্তু এখানে কিন্তু ভেঙে গেছে, এবং ওজোন গ্যাস আবারও একই ওয়েতে এভাবে যদি যুক্ত করে দেই, দেখো জাস্ট তোমাকে খেয়াল করতে হবে 3টা অক্সিজেনই শর্ত ফুলফিল করতে পেরেছে কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই ঘটনাটা ঘটেছে, হোক এখানে আমার একটা মিথিলিন গ্রুপ বেশি আছে, মানে আগেরটা ছিল প্রোপিন, এটা হলো বিউটিন। ডিফারেন্স হলো এখানে শুধু একটা মিথিলিন গ্রুপের উপস্থিতি বেশি। আমরা যদি এখানে আবারও জিঙ্কের উপস্থিতি ঘটাই পানির উপস্থিতিতে, তাহলে কি ঘটবে? আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানে, যদিও এখানে লেখা ছিল, আমরা আবারও দেখাই, আবার একই যৌগ পাচ্ছি CH2O, যেটিকে আমরা লিখতে পারি আগের মতো HCHO, একটি কার্বন, 2টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। তার মানে আবারও আমরা মিথানেল পেলাম। এবং এখানে যদি আমরা বাকি অংশটুকু দেখি, CH3 CH2 CHO, তার মানে পার্থক্য হলো আগের বার মিথানেল আর ইথানেল পেয়েছিলাম, আর এবার হলো মিথানেল আর প্রোপানেল। প্রোপানেল পাওয়ার কারণ কি? একটি কার্বন বেশি, কারণ আমি শুরুতে একটি কার্বন বেশি নিয়েছিলাম যে যৌগটিতে। এবং এটা কি পেলাম? প্রোপানেল বা প্রোপানেলডিহাইড, এবং অবশিষ্ট হিসেবে জিঙ্ক অক্সিজেন, একইভাবে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই অ্যালকিনের ব্যাপারটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি যদি দেখি, অবশ্যই বিক্রিয়াটি তুলে ফেলবে। এবং আমরা দেখতে পাচ্ছি 1 2 3, খেয়াল করি এখানে যে 2 নম্বর কার্বন এখানে মিথাইল আছে একটি, এবং সিকলটি যেহেতু প্রায়োরিটি পাবে যেখানে ডাবল বন্ড কাছাকাছি হয় সেখান থেকে 1 2 3, এবং দেখতে পাচ্ছি যে এখানে ডাবল বন্ডটা এদিক থেকে কাছাকাছি হয়, তাই আমি কি 2 নম্বর কার্বনে একটি মিথাইল দেখতে পাচ্ছি। তাহলে যৌগটার নাম কি? 2 মিথাইল, যেহেতু 2 নম্বর কার্বনে মিথাইল আছে, এবং 1 2 3 3টি কার্বন বিশিষ্ট যৌগ, এবং অবশ্যই ডাবল বন্ড, তার মানে অ্যালকিন। তাহলে আমরা বাকিটা কি লিখতে পারি? 2 মিথাইল প্রোপিন 1 যৌগটি। এর সাথে আমরা এখন ওজনীকরণ করব, ওজোন গ্যাসের বিক্রিয়া ঘটাবো। তাহলে কি হবে দেখি। যৌগটি কি? 2 মিথাইল প্রোপিন 1। আমরা শুধু বিক্রিয়াটি দেখি। এখানে আবারও যেটি ঘটতে যাচ্ছে, CH3 এখানে ডাবল বন্ড যেখানে আছে CH2, আমরা যদি আবারও একইভাবে এখানে 3টি অক্সিজেন পরমাণু লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি কি চেঞ্জ করেছি, শুধুমাত্র যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে ওই কার্বন কার্বনের ডাবল বন্ডের মধ্যে বন্ধন ভেঙে গেছে, এবং 3টা অক্সিজেন আবারও আগের মতো যুক্ত করেছি। এবং এটাও কি? অ্যালকিন ওজোনাইট নামে অস্থায়ী একটি যৌগ। এখানে যদি আমি এখন জিঙ্কের উপস্থিতি ঘটাই পানির মাধ্যমে, পানির উপস্থিতিতে, তাহলে কি ঘটবে? আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি যে CH3 এবং এই অক্সিজেনটি আমরা যদি রেখে দেই তাহলে এরকম হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই পার্টটি যদি নিয়ে কাজ করি তাহলে কি হবে? CH3 2 হাতে 2টি আছে এবং একটি অক্সিজেন আছে। এখন এখানে যেটা হতে পারে, ডাবল বন্ড তৈরি করা ছাড়া আর উপায় নাই। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ C ডাবল বন্ড O মানে কি? কিটোন মূলক, কার্বনের মূলক বুঝায়।
তার মানে এই যৌগটি কি পেলাম, প্রোপানন। এবং আগের দুইটি বিক্রিয়ার সাথে এটার মিল হলো, এখানেও দেখো কি পাচ্ছি আমরা, CH2O, দ্যাট মিনস HCHO, তার মানে কমন যৌগটি, দ্যাট ইজ মিথানেল। এবং পুনরায় জিঙ্ক, অবশিষ্ট অক্সিজেনটিকে নিয়ে জিঙ্ক অক্সাইড অবশ্যই তৈরি করবে। ওকে, সো আমরা এই যৌগগুলো পেলাম, মিথানেল এবং প্রোপানন। ওকে, তাহলে এর সাথে আমার অ্যালকিনের ব্যাপারটি শেষ হলো। তোমরা দেখতে পারলে যে কৌশলগত দিক থেকে একই। আগেরবার দেখালাম যে কার্বন যদি বাড়াই সিকলে তাহলে কি হবে, আর এরপর হলো যদি ডাবল বন্ড আছে এবং সিকল বিশিষ্ট তখন সেই ক্ষেত্রে আমরা কি পাবো, কিটোন পাবো। ওকে, এবার আমরা দেখি অ্যালকাইন থেকে। আমরা যদি দেখি CH ট্রিপল বন্ড CH, দ্যাট ইজ ইথাইন। ওকে, তাহলে এই ইথাইনের সাথে যদি আমরা, যেহেতু এটা ডাবল ট্রিপল বন্ড আছে এবং এটা অ্যালকাইন অবশ্যই, তখন কি হবে, এখানে CH আমরা লিখলাম এবং অক্সিজেন যুক্ত হবে, আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি 1 2 3 4, 1 2 3 4, তার মানে কার্বনের হাতগুলো ফিল আপ হয়েছে এবং অক্সিজেনের হাত ফিল আপ হয়েছে। এখানে যদি আমরা একই ওয়েতে আবারও জিঙ্ক দেই পানির উপস্থিতিতে, তাহলে কি হবে, একটু ব্যতিক্রম এটা। CH আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা অ্যালকাইন ওজোনাইট, অস্থায়ী অন্তর্বর্তী একটি যৌগ। CH মানে আমি এতটুক পার্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে কি হবে, কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন, এবং এখানে কি করতে পারি আমরা, ডাবল বন্ড তৈরি করতে পারি, এছাড়া আর উপায় নেই। সো এই যৌগটি কি পেলাম, এটা নতুন যৌগ পেলাম, সেটা কি, গ্লাইঅক্সাল। আমরা গ্লাইঅক্সাল পেলাম। ওকে, সো এই গ্লাইঅক্সাল পাওয়ার পর সাথে কি তৈরি হবে, ওই আবারও একইভাবে জিঙ্ক অক্সিজেনের সাহায্যে জিঙ্ক অক্সাইড। তার মানে অ্যালকাইন যদি থাকে তাহলে আমরা কি সেই ক্ষেত্রে গ্লাইঅক্সাল পেতে পারি। ওকে, এই ডিফারেন্সটা, আর বাকিটা জিঙ্ক অক্সাইড সিমিলারলি তৈরি হবে। ওকে, এখন যেটা দেখতে যাচ্ছি লাস্ট, আমরা বেনজিনের সাথেও ওজনীকরণ ঘটে কিনা। হ্যাঁ, আসলেই ঘটে। আমরা জানি যে বেনজিন সাধারণত কেমন হয় দেখতে, এরকম হয়ে থাকে বেনজিন চক্রগুলো। আমরা যদি এই বেনজিনটাকে এভাবে লিখি সুবিধার্থে, CH C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, আমরা বেনজিনের গঠন জানি। ওকে, যে একটি কার্বন পরপর ডাবল বন্ড আছে এবং প্রত্যেকটিতে হাইড্রোজেন আছে, দ্যাট ইজ C6H6। ওকে, বেনজিনের সাথে আমরা যদি ওজোন গ্যাসের সংযুক্তি ঘটাই তখন কি হবে, তাহলে এখানে একটু খেয়াল করো, আবারও এখানে তিনটি অক্সিজেন ওজোন গ্যাস আছে, তিনটি অক্সিজেন পরমাণু আছে। ওকে, এখানে আমরা একটা ফর্ম করি, যেখানে ডাবল বন্ড আছে, প্রত্যেকটাতেই হাইড্রোজেন থাকবে, শুধুমাত্র যেগুলোতে ডাবল বন্ড আছে সেগুলো আমি একটু ফাঁকা রাখি। তার মানে এই কার্বনগুলোর মধ্যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের জায়গাগুলো আমি ফাঁকা রেখে কি করলাম, এখানে অক্সিজেন যুক্ত করছি। তারপরে তোমরা বুঝতেই পারছো কিভাবে যুক্ত হচ্ছে। এখন তিনটা তো ডাবল বন্ড, তাহলে আমার এই তিনটা অক্সিজেন দিয়ে কি কাজ হবে, যেহেতু আমি তিনটা অক্সিজেন অলরেডি ইউজ করে ফেলেছি। তারপর এটা কিছুটা কমন সেন্সের ব্যাপার, আমার অক্সিজেন ওজোন গ্যাস লাগবে 3 অণু, দ্যাট মিনস সিনথেটিকে 9টি অক্সিজেন আছে, এবং যেখানে ডাবল বন্ডগুলো ছিল সেখানে এইভাবেই তোমাকে অক্সিজেনগুলো লিখতে হবে। আমরা 3টি করে অক্সিজেন দিয়ে ফেললাম এবং এখানে একটা জটিল একটি গঠন পাচ্ছি যেটাকে বলা হয় বেনজিন। যেহেতু এখানে 3টি ওজোন গ্যাস যুক্ত হয়েছে, ট্রাই ওজোনাইট বলা হচ্ছে, বেনজিন ট্রাই ওজোনাইট। এটাও একটা অন্তর্বর্তী যৌগ এবং অস্থায়ী যৌগ। ওকে, এখন এখানে যদি আমি পানি দিই কি হবে, তোমরা অবশ্যই এটা তুলে ফেলবে, আমি মুছে ফেলছি এখনই। এই বেনজিন ট্রাই ওজোনাইট
এই যৌগটির সাথে যদি আমরা পানি দিই, তাহলে একটু খেয়াল করো, এখানে বেনজিনের এই যে বেনজিন ট্রাইওজোনাইট, এখানে কার্বন কয়টি আছে? 1 2 3 4 5 6, 6টি আছে। ওকে, আমি একটা পার্ট বিবেচনা করি, যদি এই পার্টটি নিয়ে বিবেচনা করি, এখানে একটু খেয়াল করো গ্লাইওক্সেলের মতো একটা গঠন আনা যায় কিনা। CHO আমরা দেখতে পাচ্ছি, CHO মানে যদি এখানে আমরা তীর চিহ্ন দেই, তাহলে সি আমি দুইটি কার্বনই কিন্তু লিখে ফেললাম এখানে, এবং এখানে যেহেতু হাইড্রোজেন আছে আমি এই দুইটি হাইড্রোজেনও লিখে ফেললাম। জাস্ট বি ক্যালকুলেটিভ, এখানে হিসাবটা মিলে কিনা। আর অক্সিজেন দুইটি যে আছে এটাও লিখে ফেললাম। তার মানে কিছুক্ষণ আগে যে গ্লাইওক্সাল করলে খেয়াল করবে অনেকটাই কিন্তু গ্লাইওক্সালের গঠনের মতো হয়ে গেছে। সো এখানে আমরা কি করতে পারি, কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড গঠন করতে পারি, যেহেতু গ্লাইওক্সালের গঠনে এরকম থাকে, সি ডাবল বন্ড গ্লাইওক্সাল পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো, পেয়ে তো গেলাম গ্লাইওক্সাল, কিন্তু এদের কি হবে? তার মানে ওই যে বললাম একটু আগে ক্যালকুলেটিভ হতে হবে তোমাকে। এখানে 6টি কার্বন আর এখানে 2টি কার্বন, তার মানে একটা কাজ আমরা কিন্তু করতে পারি, এখানে হাইড্রোজেন ছিল, এখানে আমরা 3 অণু গ্লাইওক্সাল পেয়ে যাই, কিন্তু তাহলে কিন্তু কার্বনও 3 দুগুণা 6টা হয়ে যায়, হিসাব মিলে যায়। এবং অপর একটি যৌগ তৈরি হবে, সেটি হলো হাইড্রোজেন পারক্সাইড। এবং যেহেতু এখান থেকে একটি অক্সিজেন ফ্রি আছে, একইভাবে এখান থেকে অক্সিজেন ফ্রি আছে, এবং একইভাবে এখান থেকে অক্সিজেন ফ্রি আছে, এইভাবে আমি পারক্সাইডও কয় অণু পাই? 3 অণু পাই। তাহলে যেহেতু পারক্সাইড 3 অণু পাচ্ছি, সমতা করতে গিয়ে আমার পানিটাও অবশ্যই কয় অণু লাগবে? 3 অণু লাগবে। তোমরা এভাবে দেখবা যে হিসাবটা মিলিয়ে ফেলতে পারবা। যদিও জৈব যৌগের বিক্রিয়ায় সমতা নিয়ে কখনো চিন্তা করবে না, এবং অবশ্যই বিক্রিয়াটা তোমাদেরকে ভালোভাবে মিলিয়ে আসতে হবে কিন্তু তোমরা যদি মার্কস পেতে চাও। এবং এইভাবে আমরা গ্লাইওক্সাল পেতে পারি বেনজিনের মাধ্যমে, ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? ওজনীকরণ বিক্রিয়া, প্রথমে শিখলাম অ্যালকিন দিয়ে 2টি বিক্রিয়া, এবং এরপরে অ্যালকাইন দিয়ে, এবং লাস্ট ওয়ান বেনজিনের উপস্থিতিতে। তো তোমরা মূলত এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে পরীক্ষাগুলোতে, মূলত এই বিক্রিয়াগুলোর উপরই সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, ওজনীকরণের উপর। পুরো বইয়ের মধ্যে ওজনীকরণের উপর মূলত এই বিক্রিয়াগুলাই আছে। সো আশা করি তোমরা আজকের ক্লাসটি দেখে খুবই উপকৃত হবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, ধন্যবাদ।